ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুকান্ত ভাইয়া রেডিয়াসের পক্ষ থেকে ফিজিক্সের আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে আজকের ক্লাসের টপিক বা আজকে আলোচনার টপিক সেটা হচ্ছে ফ্রি বডি অ্যানালাইসিস। আমরা অলরেডি ফ্রি বডি অ্যানালাইসিসের উপরে দুইটা ভিডিও করেছি। এর আগের যে দুইটা আলোচনা ভিত্তিক লেকচার আমরা করেছি সেখানে দুইটা করে চারটা আমরা এক্সাম্পল দেখেছি। আজকে আমরা ফ্রি বডি অ্যানালাইসিসের আরও তিনটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো আর কি, যাতে করে ফ্রি বডি অ্যানালাইসিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এর পিছনেও একটা বড় কারণ হচ্ছে আমাদের বোর্ড এক্সামগুলোতে বা আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে এই টপিক থেকে প্রচুর প্রবলেম আমাদের পরীক্ষায় আসে। সো চলো আমরা দেরি না করে আমরা টপিকটা শুরু করি এবং আরও তিনটা প্রবলেমের মাধ্যমে এই টপিকটা দেখে ফেলি আর কি। চলো দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সাথে চিত্রও দেওয়া আছে আর কি। কী বলছে, 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা টেবিলের উপরে 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুকে সুতার সাহায্যে বেঁধে রাখা আছে। এই পর্যন্ত আগে ফোকাস করি আর কি। সো বুঝতেই পারছো এখানে কী কী দেওয়া আছে। এখানে 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা তল টেবিল আছে, তার মানে এই টেবিলটা এটা কিন্তু ঘর্ষণ বল বিশিষ্ট, তার মানে এই টেবিলের উপরে ঘর্ষণ বল আছে। এর উপরে 2 কেজি ভর এবং 3 কেজি ভরে দুইটা বস্তু বাঁধা আছে। তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা, এই দুইটা বস্তুর ভিতরে একটার ভর হচ্ছে 2 কেজি, একটার ভর হচ্ছে 3 কেজি। একটি কপি কলের সাহায্যে 5 কেজি ভরের একটা বস্তু, তার মানে এই যে বস্তুটা এটা 5 কেজি ভরের বস্তু, সেটা কি করছে 3 কেজি ভরের বস্তুটির সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো তো এই যে কপি কলটা দেখতে পাচ্ছি বা এই কপি কল, এখানে কপি কল দেখতে পাচ্ছি, কপি কলের সাথে বস্তুটা বাঁধা আছে। কার সাথে বাঁধা আছে? এই বস্তুটার সাথে। তাহলে এখানে বলছে কার সাথে বাঁধা আছে? 3 কেজি ভরের বস্তুটার সাথে। তাহলে অবভিয়াসলি এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি আর এই বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, তাই না? 2 কেজি এবং 3 কেজি ছিল, তাহলে একটা 2 কেজি একটা 3 কেজি। এর মধ্যে এটা অবভিয়াসলি 2 কেজি ভরের বস্তু, এটা 3 কেজি ভরের বস্তু, এইটার সাথে কপি কলের মাধ্যমে 5 কেজি ভরের আরেকটা বস্তু যুক্ত আছে। সো লেটস সে এখানে আমরা কিছু নামকরণ করি। তো ধরো না এই বস্তুর যে ভরটা তাকে আমরা ধরছি m1, এখানে যে এই বস্তুটা, এই বস্তুর ভরকে আমরা ধরছি m2 আর এই বস্তুর ভরকে আমরা ধরছি m3। যদি আমরা এভাবে বিবেচনা করি তাহলে একটু দেখি তো m1 ইকুয়াল টু, তাহলে আমাদের ম্যাথ অনুসারে কি আসছে, গাণিতিক সমস্যা অনুসারে এখানে m1 আসছে 5 কেজি, এখান থেকে m2 যে ভর আসছে সেটা হলো 3 কেজি এবং এখানে m3 যে ভর আসছে সেটা হচ্ছে 2 কেজি। দেখো এখানে কিন্তু সুতা দুইটা, একটা সুতা কোথায়? এই যে এখানে এই 3 কেজি ভরের বস্তুর সাথে 5 কেজি ভরের বস্তুটা এই যে একটা সুতার সাহায্যে বাঁধা আছে। এই যে এটা একটা সুতা, ওকে, এটা একটা কিন্তু একটা সুতা। আবার এইখানে এই m3 বস্তুর সাথে m2 বস্তুটা বাঁধা আছে, এটা কিন্তু আরেকটা সুতা, দুইটা সুতা কিন্তু ভাইয়া। এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা সুতা m2 আর m3 এর মধ্যে, আর একটা সুতা হচ্ছে m2 আর m1 এর মধ্যে, দুইটা সুতা কাজ করছে। ওকে, তো দেখো এই টাইপের প্রবলেম তোমাদেরকে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। সো এটাতে আর বেশি টাইম নিব না, আমরা মোটামুটি সামনে আগানো ট্রাই করব। সবার প্রথমে এই বস্তুর ওজনটা কোথায় কাজ করবে ভাইয়া? এই বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে, এটা হবে কি m1g। ফলে এই বস্তুটা নিচের দিকে নামার ট্রাই করবে, এর গতি কোন দিকে হবে? গতি হবে নিচের দিকে। তো যখনই আমাদের এই বস্তুটা নিচে নামার ট্রাই করবে, তখন পিছনের যে বস্তুটা মানে m1 বস্তু যখন সামনে আগানোর ট্রাই করবে অর্থাৎ নিচে যাওয়ার ট্রাই করবে, তখন m2 বস্তুটা তার উপরে একটা টান দিবে উপরের দিকে, দিয়ে কি বলবে ভাইয়া? দিয়ে বলবে বন্ধু তুমি যেও না। তখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে রিপ্লাই দিবে যে আমার যেহেতু ওজন কাজ করছে নিচের দিকে, সো আমাকে নিচে যেতেই হবে, তুমি একটা কাজ করো, তুমিও আমার সাথে সামনে চলে আসো। ফলে এখানে একটা টান দিবে, বুঝতে পেরেছি? তাহলে এইখান থেকে এই যে এই পয়েন্টের নাম যদি দিই আমি এ, এই পয়েন্টের নাম যদি দিই আমি বি, লেটস এখানে আমরা লেখা ঠিক হবে না, আমরা এখানে লিখি এই পয়েন্টের নাম যদি দিই বি, তাহলে এ আর বি এর মধ্যে যে সুতাটা কানেক্টেড সেই সুতার মধ্যে একটা টান কাজ করবে, বুঝতে পারছি? তাহলে এদিকে একটা টান কাজ করবে, এখান থেকে একটা টান কাজ করবে, খুবই ভালো কথা। এবার দেখো m1 এর এই কথায় m2 কনভিন্স হয়ে যাবে। তো m2 কী করবে? সামনে আগানোর ট্রাই করবে, করলো, সে সামনে আগানোর ট্রাই করলো। কিন্তু প্রবলেমটা হলো কোথায়? প্রবলেমটা তখন হলো যখন এই প্রথম বস্তুটা মানে দ্বিতীয় বস্তুটা সামনে আগানোর ট্রাই করছে, তখন পিছনের বস্তুটা আবার তাকে বলছে, মানে m3 বস্তুটা তাকে বলছে যে বন্ধু তুমি যেও না, একটা টান দিচ্ছে। তখন দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে বলছে একই কথা, যেহেতু m1 বস্তু নিচে নামছে আমাকেও m1 এর সঙ্গেই যেতে হবে, তো আমি যদি সামনে যাব তাহলে তুমিও সামনের দিকে আসো। এখন সমস্যাটা হচ্ছে এখানে যে এখানে আমাদের বস্তু আছে 3টা, সুতা আছে 2টা, একটা হচ্ছে m1 এবং m2 বস্তুর মধ্যে কানেক্টেড, আরেকটা সুতা m2 এবং m3 বস্তুর মধ্যে কানেক্টেড, বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে সুতা একটা, এই দুইটার মধ্যে সুতা একটা। এখন কথা হচ্ছে এই দুইটা সুতার মধ্যে টানের মান কখনোই সমান হবে না, দুইটা টান অবশ্যই ভিন্ন হবে।
কেন হবে এটা আমরা ম্যাথমেটিক্সে গেলে আমরা আরও বুঝতে পারবো, যখন আমরা এন্ড অফ দিস ম্যাথ দেখবো, আমরা যখন এই ম্যাথের লাস্টে যে রেজাল্টটা দেখবো তখন আমরা বুঝতে পারবো কেমন হচ্ছে আর কি। তো দেখো এখানে কি হচ্ছে, এই টানটাকে আমরা নাম দিচ্ছি T1, এই টানটা কাপল একটা জোড়া, এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া টান, এবং এটাকে নাম দিচ্ছি আমি T1। আর এখানে যে টানটা কাজ করছে তাকে আমি নাম দিচ্ছি T2। তাহলে দেখো এইটা যদি বি হয়, এই পয়েন্টটাকে যদি আমি সি চিন্তা করি, এই পয়েন্টটাকে যদি আমি সি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারবো এ বি এর মধ্যে যে কানেক্টেড সুতা, সেই সুতায় টানের মান T1, এবং বি থেকে সি এর মধ্যে যে সুতা কানেক্টেড, সেই সুতায় টানের মান T2। সো দেখো এটা কিন্তু একটু আপগ্রেড ভার্সন না, আমরা এতদিন 2টা করে বস্তু দেখেছি, আজকে আমরা 3টা বস্তু দেখছি, মানে একই সিস্টেমের মধ্যে 3টা বস্তুকে দেখছি, তাই না? সো দেখো 3টা বস্তু 2টা সুতা দ্বারা কানেক্টেড। সো প্রথম 2টা বস্তুর মধ্যে যে সুতা, সেখানে টানের মান T1, আর দ্বিতীয় যে 2টা মানে শেষ যে 2টা বস্তু, তাদের মধ্যে সুতার মানটা হচ্ছে T2। ওকে ফাইন। সো আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি কী কী হবে। এখানে যখন গতিটা নিচের দিকে কাজ করবে, ওজনটা নিচের দিকে কাজ করবে, এখানে টান কাজ করবে। এখন দেখো অবভিয়াসলি প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে কনভিন্স করে ফেলছে যে তুমি সামনের দিকে আসো, ভালো কথা। এখন দেখি দ্বিতীয় বস্তুর উপর কী কী বল কাজ করবে। সবার আগে তলের উপরে মানে টেবিলের উপরে তার ওজনটা কাজ করবে, যেটা কিনা হচ্ছে M2G, এবং এই কারণে তার উপরে একটা প্রতিক্রিয়া বলও কাজ করবে উপরের দিকে, তাকে আমার নাম দিচ্ছে R2, যদি এখানে R1 কাজ করছে না, বাট আমি R2 ধরছি আর কি। আবার এই তৃতীয় বস্তুর ওজন, সেটাও কিন্তু এই তলের উপরে কাজ করছে, M3G, ফলে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, যাকে আমরা ধরছি R3। ওকে, এর সঙ্গে আরেকটা বল আছে, বলো তো কি? ওই যে তুমি জানো, সেটা কি? যখনই এই দ্বিতীয় বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে, তখন সে পিছনের দিকে কি অনুভব করবে ভাইয়া? গতির বিপরীতে একটা ঘর্ষণ অনুভব করবে। আবার এই সেম ঘটনা ঘটবে 3 নম্বর বস্তুর জন্য, সেও যখন সামনে আগানোর ট্রাই করবে, সেও কিন্তু পিছনের দিকে একটা টান কাজ করবে। সো এখানে অনেক প্রকার জটিলতা দেখা যাচ্ছে। সো কে কোন দিকে যাবে, কি হচ্ছে, অনেকগুলি বল, তাই না? সো আবারও এটা একটা কমপ্লেক্স সিস্টেম, এবং এই কমপ্লেক্স সিস্টেমের ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ফ্রি বডি করে নিব। 3টা বস্তু আছে, সো 3টা ফ্রি বডি করব। 3টা ফ্রি বডির জন্য 3টা আলাদা আলাদা সমীকরণ বের করব, এবং 3টা সমীকরণ থেকে আমরা মূল সিস্টেমের মানে টোটাল সিস্টেমের ত্বরণ এবং সুতার টানটা বের করার চেষ্টা করব। এবং এখানে সুতার টান বলতে কিন্তু একটা হবে না ভাইয়া, হ্যাঁ, এখানে সুতার টান বলতে কিন্তু 2টা হবে, একটা T1, একটা হচ্ছে T2। সো চলো দেরি না করে আমরা করে ফেলি। সো প্রথমে লিখব ফর ফ্রি বডি, প্রথমে আমরা M1 নিয়ে অ্যানালাইসিস করছি। M1 এর জন্য M1 বস্তুটাকে যদি আমি চিত্রে আঁকাই, আমরা দেখতে পাবো M1 এর হিসাবটা খুবই সিম্পল। তার শুধু একটা ওজন কাজ করছে নিচের দিকে, যাকে না M1G, আর এই ওজনের বিপরীতে একটা টান কাজ করছে। এই ছাড়া তার উপর আর কোনো বল নেই, তবে টানটা হবে T1, টানটা হবে T1। তাহলে আমরা দেখছি, আমরা প্রথম বস্তুর জন্য হিসাব করছি, তার উপর 2টা বল কাজ করছে, একটা তার ওজন নিচের দিকে, একটা হলো টান উপরের দিকে। এবং তুমি বলো তো ভাইয়া, এখানে বস্তুটার গতি কোন দিকে, নিচের দিকে নাকি উপরের দিকে? অবভিয়াসলি নিচের দিকে, যেহেতু নিচের দিকে তাহলে জিতবে কে? তার গতি কোন দিকে? গতি হচ্ছে নিচের দিকে। তাহলে বলো তো গতির জন্য পজিটিভ ফোর্স কোনটা? M1G। গতির জন্য নেগেটিভ ফোর্স কোনটা? এই টান। যেহেতু এই বস্তুটা তলের সাথে কোনোভাবে কানেক্টেড না, তুমি দেখতে পাচ্ছ এটা হলো তল, তলের সাথে কিন্তু কোনো কানেকশন নাই, তাই এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। যেহেতু ঘর্ষণ কাজ করবে না এবং প্রশ্নে বাতাসের বাধা সংক্রান্ত কোনো তথ্য নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি বাতাসেরও বাধা কাজ করছে না। সেই সেন্সে যদি আমরা হিসাব করি, তাহলে তার জন্য আমরা যখন লিখব সামেশন অফ F = ma, তখন আমরা কি লিখব? তার জন্য পজিটিভ ফোর্স কোনটা? পজিটিভ ফোর্স হবে M1G, তাই না? তার পজিটিভ ফোর্স যদি তার ওজন, পজিটিভ ফোর্স যদি তার ওজন, তাহলে আমরা এখানে লিখব M1G মাইনাস টান, টানটা অবশ্যই T1, এরপরে M1 × A। এইটাই হলো তার গতি সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমরা পেয়ে গেলাম প্রথম বস্তুর জন্য গতি সমীকরণ। ওকে, প্রথম বস্তুর জন্য গতি সমীকরণ পেয়ে গেলাম, খুবই ভালো কথা। তাহলে এইটা আমাদের প্রথম সমীকরণ পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য। সো লিখব ফর ফ্রি বডি M2। M2 এর জন্য কেমন পাই দেখব। তাহলে M2 কোথায়? M2 এখানে। তাহলে M2 যে ছবিটা, সেটাকে আমরা একটু রিড্র করব। সো M2 হচ্ছে এখানে আছে, দেখি M2 এর উপরে কী কী কাজ করছে। M2 সবার প্রথমে তার ওজন, M2G নিচের দিকে কাজ করছে, তার একটা প্রতিক্রিয়া বল ধরে নিচ্ছে R2 উপরের দিকে, তার উপরে একটা টান কাজ করছে সামনের দিকে, সেটা হলো T1 টান কাজ করবে। এবার ভাইয়া খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই জায়গাটা একটু নতুন, হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তার উপরে T1 টানটা সামনের দিকে কাজ করলো, খুবই ভালো কথা। এছাড়া তার উপরে কিন্তু T2 টানটাও কাজ করছে, অর্থাৎ তার উপরে
প্রথম বস্তু কর্তৃক দেওয়া টানটাও কাজ করছে এবং তার উপরে দ্বিতীয় বস্তু কর্তৃক দেওয়া টানটাও কাজ করছে। একটা টান তার গতির পক্ষে আর একটা টান তার গতির বিপক্ষে। সো ওই টানটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে T2 টানটা, এটা 3 নম্বর বস্তু 2 নম্বর বস্তুকে প্রয়োগ করছে পিছনের দিকে, আর T1 টানটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে প্রয়োগ করছে সামনের দিকে। বুঝতে পেরেছি? ওকে, তো এটা তো আছে। এর সঙ্গে আরেকটা কি বলো, এটা তুমি জানো, ঘর্ষণ। একটা ঘর্ষণ বল কাজ করবে, তাকে আমি F2 নাম দিচ্ছি। যদিও প্রথম বস্তুর উপরে কোনো ঘর্ষণ কাজ করে নাই, কিন্তু যেহেতু এটা M2 ভরের বস্তু সবগুলো 2 রাখার চেষ্টা করছি আর কি, এছাড়া আর কিছু না। ওকে, তাহলে দেখো দ্বিতীয় বস্তুটার এইটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে দ্বিতীয় বস্তুর জন্য একটা টান কাজ করছে সামনের দিকে, ওজন কাজ করছে নিচের দিকে, প্রতিক্রিয়া বল উপরের দিকে, পিছনের দিকে আবার তৃতীয় বস্তু কর্তৃক দেওয়া টানটা কাজ করছে এবং সঙ্গে একটা ঘর্ষণ বলও কাজ করছে, তাই না? ওকে ফাইন, দেখি তো কি পাওয়া যায়। ওকে আসো, সবার প্রথমে আমরা চিন্তা করবো তলের লম্ব বরাবর। এই যে তল, যে তলের উপরে বস্তুটা আছে এটা তো অবশ্যই ঘর্ষণযুক্ত। সেই তলের লম্ব বরাবর কি কি বল আছে? একটা হচ্ছে M2G আর একটা হচ্ছে R প্রতিক্রিয়া বল, এবং এইটাকে নিউট্রালাইজ করে দিবে। সো সবার আগে আমরা বলবো তলের লম্ব বরাবর কি হচ্ছে, R2 = M2 × G। তুমি জানো কেন আমরা এটাকে বের করি? কারণ ঘর্ষণ বের করতে গেলে আমাদেরকে এটা লাগবেই আর কি, তাই না? এটা আমাদের লাগবেই। সো দেখো দ্বিতীয় বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করছে সেটাকে F2 যদি নাম দিই, সেটা ইকুয়াল হবে μ × R2, তার মানে ওভারঅল দাঁড়াবে μ × M2 × G। তো এখান থেকে আমরা ঘর্ষণ বলের মানটা বের করতে পারবো। সো ঘর্ষণ বল বের হয়ে গেল, ফাইন। ঘর্ষণ বল বের হয়ে গেলে এটা ছিল আমাদের প্রথম বস্তুর জন্য এই হিসাবটুকু, এটা আমি বক্স করে দিলাম। এটা আমাদের দ্বিতীয় বস্তুর জন্য হিসাব এখনো করছি আর কি। হ্যাঁ, তো চলো দেখি এরপরে আমরা কি লিখতে পারি। এইবার খুবই ভালো কথা, এখন দেখো এই বস্তুর গতি কোন দিকে? গতি সামনের দিকে। বলো গতির জন্য কোনটা পজিটিভ ফোর্স? T1 গতির দিকে, তাহলে T1 পজিটিভ ফোর্স। T2 গতির বিপরীতে, তাহলে এটা নেগেটিভ ফোর্স। F2 গতির বিপরীতে, তাহলে এটাও নেগেটিভ ফোর্স, তাই না? তাহলে তার জন্য যদি আমরা হিসাব করি তাহলে আমরা লিখব সামেশন অফ F = ma। এটা যদি লেখার চেষ্টা করি তাহলে গতির জন্য পজিটিভ ফোর্স কোনটা? গতির জন্য পজিটিভ ফোর্স T1, তাহলে এখানে আসবে আগে T1। নেগেটিভ ফোর্স কোনটা? T2, মাইনাস হবে T2, মাইনাস আরেকটা নেগেটিভ ফোর্স কোনটা? ফ্রিকশন F2, তারপর হবে M2 × A। এইটাই হচ্ছে 2 নম্বর বস্তুর জন্য গতির সমীকরণ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 2 নম্বর বস্তুর জন্য গতির সময়। তাহলে এইখান থেকে আমরা 2 নম্বর বস্তুর জন্য যত রকম হিসাব তা করছি তাকে আমরা এইভাবে ব্লক করে দিলাম। এই যে এটা 2 নম্বর বস্তুর জন্য সব হিসাবটা আমরা করলাম, ঠিক আছে? 2 নম্বর বস্তুর জন্য হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এই 2 নম্বর বস্তুর বিষয়টা কিন্তু সব থেকে ক্রিটিক্যাল, কারণ তার উপরে 2টা টানই কাজ করছে। একটা হলো প্রথম বস্তু কর্তৃক দেওয়া টান, আর একটা হচ্ছে দ্বিতীয় বস্তু কর্তৃক দেওয়া টান। প্রথম বস্তুর টানের জন্য সে সামনে আগানোর ট্রাই করবে, দ্বিতীয় বস্তুর টানের জন্য সে, মানে তৃতীয় বস্তুর টানের জন্য সে বাধাগ্রস্ত হবে। এনিওয়ে, এখন তো বাকি আছে সবচেয়ে সহজটা, সেটা কোনটা? ফর ফ্রি বডি M3। তাহলে 3 নম্বর বস্তুটা নিয়ে এবার আমরা কথা বলবো। তাহলে দেখে 3 নম্বর বস্তুটার জন্য কি হচ্ছে। 3 নম্বর বস্তুর জন্য চিত্রটা একটু আঁকানোর ট্রাই করি। এখানে 3 নম্বর বস্তুটা আছে, তার একটা ওজন নিচের দিকে কাজ করবে যা M3G, তার উপরে প্রতিক্রিয়া বল R3 উপরের দিকে কাজ করছে। এবার বলো আর কি কাজ করছে এখানে, বলো। এটার উপরে আর যেটা কাজ করছে সেটা হলো সামনের দিকে একটা টান কাজ করছে, সেটা T2। আর যেটা কাজ করবে সেটা হচ্ছে একটা ঘর্ষণ বল কাজ করবে, কোথায়? পিছনের দিকে F3। কারণ তার গতি কোন দিকে? গতি কোন দিকে ভাইয়া? গতি হচ্ছে সামনের দিকে, গতি সামনের দিকে, আর ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। সবার প্রথমে কি পাচ্ছি? R3 = M3G। এই M3G এবং R3 পরস্পরকে নিউট্রালাইজ করবে, তাহলে অবভিয়াসলি এটা আর এটা সমান। তাহলে R3 = M3G। R3 যদি M3G হয় তাহলে এখানে ঘর্ষণ যেটা F3 সেটা ইকুয়ালটা হবে μ × M3 × G। আমরা একবার লিখে দিচ্ছি, μ × R হওয়ার কথা, μ × R এর জায়গায় M3Gটা পুরোটা আমরা একবারে বসিয়ে দিচ্ছি। ওকে ফাইন। যদি এটা আমরা পেয়ে যাই তাহলে এবার আসো, তাহলে তার গতির সমীকরণ কি হবে? সামেশন অফ F = ma। তাহলে এবার আসো, তার উপরে পজিটিভ ফোর্স কোনটা? এই দেখো T2 বলটা হচ্ছে পজিটিভ ফোর্স, কারণ গতির দিকে T2 টানটা কাজ করছে, কিন্তু F3 যেটা সেটা গতির বিপরীতে কাজ করছে। তাহলে এটা হবে কি? T2
মাইনাস এফ থ্রি ইকুয়াল টু এম থ্রি ইন্টু এ, এটাই হচ্ছে 3 নম্বর সমীকরণ। বুঝতে পারছি? এটাও আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছি? তাহলে ওভারঅল আমরা যেটা পেলাম সেটা আমরা একটু ব্লক করে দিই। এটা হচ্ছে আমাদের 3 নম্বর বস্তুর জন্য যা পেলাম, আর এটা হচ্ছে 3 নম্বর বস্তুর সমীকরণ ফাইনাল। তো হয়ে গেছে। এখানে একটু বোর্ডের মধ্যে ধরানোর জন্য একটু হয়তো লেখাগুলো কনজেস্টেড হয়ে গেছে। আমি 3টা বস্তুর জন্য আলাদা আলাদা করে দেখেছি। তুমি যখন খাতা নিয়ে এই ভিডিওটা দেখতে বসেছো, আমি জানি তুমি যখন লিখেছো তখন তুমি সুন্দর করে আলাদা আলাদা করে লিখেছো আর কি পরপর। আপাতত এখানে অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে, সো আমার মনে হয় সমস্যা নেই, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আর কি। আমরা কি করব, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর 3টা সমীকরণ যোগ করে দিলে আমাদের ম্যাথ শেষ। প্রত্যেকবারই একই কথা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সমীকরণ বের করব, আলাদা আলাদা সমীকরণগুলো আমরা যোগ করে দিলে ওভারঅল পুরা সমস্যাটা সলভ হয়ে যাবে আর কি। তো চলো আমরা পরবর্তী একটা স্লাইডে দেখার চেষ্টা করি। এখানে আমাদের কাজ হবে কি, এখানে আমাদের কাজ হবে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই 3টা সমীকরণকে যোগ করে দেওয়া। সো আমরা 1 নম্বর সমীকরণকে নিচ্ছি, তার সঙ্গে আমরা 2 নম্বর সমীকরণকে নিচ্ছি, আর 3 নম্বর সমীকরণকে নিচ্ছি। এই 3টাকে আমরা যোগ করে দিব। দেখে তো যোগ করে দিলে কি হয়, প্রথমে দেখি 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, এই যে 1 নম্বর সমীকরণ এম অন জি মাইনাস টি অন ইকুয়াল টু এম অন এ, তাই না? তাহলে বাম পাশে কি আছে, এম অন জি মাইনাস টি অন, তাহলে এখানে লিখবো এম অন জি মাইনাস টি অন। খুবই ভালো কথা। এবার দেখি 2 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, টি অন মাইনাস টি টু মাইনাস এফ টু, এটা হচ্ছে বাম পাশে আছে। সো এখানে হবে প্লাস টি অন মাইনাস টি টু মাইনাস এফ টু। ওকে, আর 3 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণে টি টু মাইনাস এফ থ্রি, তাহলে এখানে পাবো কি প্লাস টি টু মাইনাস এফ থ্রি ইকুয়াল টু এখানে হবে এম ওয়ান এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি ইন্টু এ। এইটা হচ্ছে আমাদের সলিউশন। ওকে ওকে, এবার আসো কীভাবে আমরা এটার সলভ করতে পারি। দেখো সবার প্রথমে যদি তুমি দেখার চেষ্টা করো, এখানে টি ওয়ান আছে নেগেটিভ, এখানে দেখো টি ওয়ান কি পজিটিভ, তাই না ভাইয়া? আবার খেয়াল করো এখানে আমাদের টি টু আছে নেগেটিভ, এখানে টি টু নেগেটিভ, এখানে দেখো টি টু পজিটিভ, তাহলে এখানে টি অন, এখানে টি অন কেটে যাবে, আর এখানে টি টু আর এখানে টি টু কেটে যাবে, ঠিক আছে না? কারণ টি অন যে টানটা, এখানে যে টানটা কাজ করছে টি অন, এখানে এখানে যে টানটা কাজ করছে, এটাও ক্রিয়া প্রতিক্রিয়া বল, সো এটা একটাকে নিউট্রালাইজ করে দিবে। আবার এই সুতার মধ্যে যে টান কাজ করছে টি টু একদিকে টি টু এদিকে একদিকে টি টু, এটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া টান। সো এই টান দুইটা পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে এবং এই টান দুইটা পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে। খুবই ভালো কথা। তাহলে শেষ পর্যন্ত কি থাকলো সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে এম অন জি থাকবে, এখানে দ্বিতীয় ফ্রিকশন তৃতীয় ফ্রিকশন থাকবে, বাকি সব এরকম হবে। তার মানে এখানে হবে এম অন জি মাইনাস এফ টু মাইনাস এফ থ্রি ইকুয়াল টু, এখান থেকে কমন নিলে এ কমন নিলে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু এ। তাহলে এখান থেকে ত্বরণের মান বের করতে চাইলে কী করতে হবে, এম অন জি মাইনাস এফ টু মাইনাস এফ থ্রি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। এই তো হয়ে গেছে। এখানে এখন আমরা ত্বরণের মান বসিয়ে দিব, মানে সবগুলো ভ্যালু বসিয়ে দিব, ভ্যালু বসিয়ে দিলে আমরা ত্বরণের মান বের করতে পারবো। তাহলে চলো তো ত্বরণের মানটা কেমন আসবে দেখে আসি। এ ইকুয়াল টু, আমরা আরও একবার লিখছি এম অন জি মাইনাস, একটু ফ্রিকশনটা দেখে আসি, এফ টু কোনটা, এফ টুটা কত ছিল দেখো তো এফ টু কই, এই যে এফ টু, এই যে এফ টু ইকুয়াল টু ছিল মিউ ইন্টু এম টু ইন্টু জি। আর একই সাথে এফ থ্রি দেখে আসি, এফ থ্রি ইকুয়াল টু কী ছিল, মিউ ইন্টু এম থ্রি ইন্টু জি, তার মানে ডিরেক্ট ওজন, তাই না ভাই? তাহলে আমরা এখানে বসিয়ে দিব, এখানে হবে মিউ ইন্টু এম টু ইন্টু জি, আর এখানে কী হবে মাইনাস মিউ ইন্টু এম থ্রি ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। তুমি চাইলে আরেকটু কমন নিয়ে ছোটো করতে পারো, বিকজ দেখো সব জায়গাতে একটা জি কমন আছে আর এই দুটার মধ্যে মিউ কমন আছে আর কি। তো তুমি এভাবে করতে পারো অথবা ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারো। চলো আগের বার তো আমরা ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিয়েছি, এখান থেকে একটু কমন নিয়ে দেখে কি হয়। এখানে হবে এম ওয়ান মাইনাস, এখান থেকে কমন যাবে মিউ, এখানে হবে এম টু প্লাস এখানে হবে এম থ্রি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি, আর ওভারঅল গুণ হচ্ছে জি। জি এর মানটা, জিটা দেখতে ভালো হলো না, সো জিটা মুছে আমরা আর একবার লেখার চেষ্টা করি আর কি। ঠিক আছে, ওকে। সো জিটা হচ্ছে এরকম, ওকে ফাইন। সেটাও যে অনেক সুন্দর হয়েছে তা না, বাট থাকুক চলুক, ওকে ফাইন। এবার আসো এখান থেকে এবার আমরা দেখার চেষ্টা করি কি হচ্ছে। এমন মানে কত, এমন মানে 5 কেজি মাইনাস মিউ মানে কত, মিউ মানে ঘর্ষণ কত, ঘর্ষণ হচ্ছে 0.2, তাহলে এখানে 0.2, খুবই ভালো কথা। এম টু মানে কত, এম টু মানে একটা হচ্ছে 2 কেজি একটা 3 কেজি, সো একটাকে রাখলেই হচ্ছে, বিকজ মাঝখানে যোগ আছে, কোনটা আগে কোনটা পরে ডাজেন্ট ম্যাটার। 3 আর 2
আর নিচে হবে কত, একটা প্রথম বস্তুর ভর 5 কেজি প্লাস 2 কেজি প্লাস 3 কেজি, আর এটা পুরোটার সঙ্গে গুণ হবে 9.8। তো এইখান থেকে এখন আমরা ত্বরণের মান বের করব। চলো দেখা যাক ত্বরণের মানটা কেমন আসে। চলো আমরা ক্যালকুলেটর এটা করে ফেলার চেষ্টা করি। সো আমরা করছি হচ্ছে 0.2 ইন্টু 5, সো ওভারঅল 0.8 ইন্টু 5 করলেও হচ্ছে 0.8 ইন্টু 5 ডিভাইড বাই আমাদের 10 ইন্টু 9.8, সো আমরা পাচ্ছি 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই হলো আমাদের ত্বরণের মান। তার মানে কি, তার মানে এই বস্তুটা 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামবে, এই বস্তুটা 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণের সামনে আগাবে, এবং থার্ড যে অবজেক্টটা সেটাও 3.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে আগাবে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের কাজ, এইভাবেই আমরা ত্বরণের মান বের করি আর কি। বুঝতে পারছি? তাহলে ত্বরণের মান বের হয়ে গেছে। এবার কাজ কি? এইবার কাজ হচ্ছে সুতার টান নির্ণয় করা। এখন সুতার টান আমরা কী করে নির্ণয় করতে পারি? সুতার টান নির্ণয় করতে গেলে ত্বরণের মান বসিয়ে দিতে হবে। কোথায় বসিয়ে দিতে হবে? যে সমীকরণে সুতার টান আছে সেই সমীকরণে বসিয়ে দিতে হবে আর কি। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এখানে সুতার টান কিন্তু দুইটা, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। সো এখানে সুতার টান কিন্তু বের হবে দুইটা। সো দুইটা কোথায় আছে সেটা আমরা দেখে আসি। আমরা প্রিভিয়াস ভিডিওতে যদি যাই, দেখো প্রিভিয়াস স্লাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে টান কোথায় আছে। প্রথম সমীকরণে আছে T1, আচ্ছা দ্বিতীয় সমীকরণে কি আছে? T1 আর T2 দুইটাই আছে, আর থার্ড সমীকরণে আছে T2। সো আমরা প্রথমটা ইউজ করব আর 3 নম্বরটা ইউজ করবো, এখানে দুইটাই আছে। সো যে কোনো দুইটা ইউজ করলে হবে, বাট আমরা এই দুটো ইউজ করলে মনে হয় একটু সহজ হবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা প্রথম সমীকরণ থেকে কী পাই সেটা আমরা বলার চেষ্টা করব। আমরা পাচ্ছি 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে আমরা যেটা পেয়েছি দেখো কী পাবো, m1g মাইনাস T1 ইকুয়াল টু m1a। তাহলে এখানে কি হবে? m1g মাইনাস T1 ইকুয়াল টু m1 ইন্টু a। ফাইন। তাহলে এখান থেকে আমরা T1 বের করবো। তাহলে T1 কেমন হবে? T1 ইকুয়াল টু হবে m1g মাইনাস m1a। তুমি চাইলে m1 কমন নিতে পারো, নিলে কি হবে? m1g মাইনাস a। এখানে আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। m1 মানে কত? m1 মানে হচ্ছে 5 কেজি ভরের বস্তু, g মানে কত? 9.8, আর মাত্র ত্বরণের মান কত পেয়েছি? 3.92। এটা আমরা বিয়োগ করে দিব এবং 5 দ্বারা গুণ করে দিলে এখান থেকে আমরা প্রথম সুতার টানের মানটা পেয়ে যাব। দারুণ না? তাহলে এখানে 9.8, তার থেকে বিয়োগ হবে 3.92 এবং তার সাথে গুণ হবে 5, যেটা আসবে 29.4 নিউটন, 29.4 নিউটন। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? আমরা প্রথম সুতার টানটা কিন্তু আমাদের পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম যে সুতার টানটা, সেই সুতার টানটা কত? আমরা দেখতে পাচ্ছি প্রথম সুতার টান T1, সেটা করে 29.4 নিউটন, তাই না? তাহলে একটা আমাদের পেয়ে গেছি। এখন বাকি আছে কি? আরেকটা সুতার টান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন তাহলে T2 যেখানে আছে সেই সমীকরণটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো দেখো চলো আমরা আগের স্লাইডে একটু দেখে আসি। আগের স্লাইডে যদি আমরা যাই দেখি T2 কোথায় আছে? T2 3 নম্বর সমীকরণে আছে এবং 2 নম্বর সমীকরণে আছে, তাই না ভাই? তাহলে এর মধ্যে থেকে আমরা কোনটা চয়েস করব? দেখো এটা দিয়েও করা যাচ্ছে, বিকজ T1 এখন আমরা পেয়ে গেছি, আর F2 বের করতে পারবো। বাট এটা মনে হয় একটু ইজি দেখা যাচ্ছে, তাই না? কারণ এখানে শুধু T2 আছে, F3 আছে। সো আমরা 3 নম্বর সমীকরণটা থেকে T2 এর মানটা বের করার চেষ্টা করব। 3 নম্বর সমীকরণটা কি আছে? T2 মাইনাস F3 ইকুয়াল টু M3a। তাহলে এটা আমরা ইউজ করবো। হ্যাঁ, এটা আমরা ইউজ করলে কী হবে? বলবো যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি T2 মাইনাস F3 ইকুয়াল টু M3 ইন্টু a। তাহলে কি হবে? তাহলে T2 ইকুয়াল টু হবে M3a প্লাস F3। এবার আমরা এখানে ভ্যালু বসিয়ে দিব, ভ্যালু দেখার চেষ্টা করি। তার আগে আমরা ফ্রিকশনটা লিখে ফেলি। F3 মানে কত? F3 মানে দেখো আমরা আগে স্লাইডে দেখে আসি, F3 মানে হচ্ছে মিউ ইন্টু M3 ইন্টু জি, তাই না? তাহলে আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, মিউ ইন্টু M3 ইন্টু জি। তো চাইলে এটাকে আমরা একটু কমন নিতে পারি, M3 কমন নিতে পারি, দিলে এখানে কি আসবে? A প্লাস মিউ ইন্টু জি। এখানে আমরা ভ্যালু বসে দিব। M3 মানে কোনটা? দেখো M1 মানে কোনটা? M1 মানে হচ্ছে এই যে 5 কেজি ভরের বস্তুটা, তাই না ভাইয়া? আর এখানে একটা হচ্ছে আমার 2 কেজি ভরের বস্তু, একটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু। তাহলে এখানে M2 কাকে ধরা হয়েছিল? দেখো এখানে আমরা এটাকে ধরছিলাম M1, তাই না ভাইয়া? এটাকে ধরছিলাম আমরা M2 আর এটাকে ধরছিলাম আমরা M3। তাহলে M3 বস্তুটা হচ্ছে এই বস্তুটা, তাই তো? যে বস্তুটা পিছনে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে সেই বস্তুর ভর কত ধরেছিলাম? 2 কেজি। তাহলে আমরা এখানে 2 কেজির জন্য ইউজ করব।
তাহলে এখানে হবে 2 ইন্টু ত্বরণ কত, ত্বরণ পেয়েছি 3.92, তাহলে এখানে বসাবো 3.92 প্লাস মিউ মানে কত, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক 0.2, তাহলে এখানে 0.2 ইন্টু 9.8। এটা করলে আমরা এখান থেকে দ্বিতীয় সুতার টানটাও পেয়ে যাব। তো চলো ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে দেখি কত আসে। এখানে আসবে 0.2 ইন্টু 9.8, তার সঙ্গে যোগ হবে 3.92, ওকে, আর তার সঙ্গে গুণ হবে 2। সো আমরা দেখতে পাচ্ছি, দেখো 11.76 আমরা ভ্যালুটা পাচ্ছি 11.76 নিউটন। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সুতার টান। আমরা দেখতে পাচ্ছি প্রথম সুতার টানটা আমাদের বেশি আসছে আর দ্বিতীয় সুতার টানটা আমাদের কম আসছে। তার মানে এই যে সুতাটা এই সুতায় টানের মানটা আসছে কত, এই সুতায় আসছে 29.4 নিউটন, আর 2 নম্বর যে সুতাটা যেটা এখানে কানেক্টেড এই সুতার মধ্যে আসছে 11.76 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো এই সুতার মধ্যে একটা আলাদা টান পাচ্ছি, এই সুতার মধ্যে একটা আলাদা টান পাচ্ছি। আমরা শুরুতেই বলছিলাম যে দুইটা সুতার মধ্যে টানের মানটা আলাদা আলাদা হবে, বুঝতে পারছি। তো তুমি যদি তখন এক ধরতা তাহলে কিন্তু তোমার এখানে এসে ভুল হয়ে যেত, এবং তোমাকে আমি প্রথমে বলছিলাম যে কেন দুইটা সুতার মধ্যে টানের মানটা আলাদা হবে সেটা তুমি ম্যাথের লাস্টে এসে বা এই গাণিতিক সমস্যার একদম শেষে এসে যখন আমরা দুটো টান বের করব তখন মান দিয়ে কম্প্যারিজন করতে পারবা। তুমি দেখতে পাচ্ছ এটার মান বেশি আসছে, এটার মান কম আসছে, সো অবভিয়াসলি এই সুতার টান আর এই সুতার টান কখনোই সেম হবে না। অর্থাৎ একটা সিস্টেমে যখন এরকম একটা কমপ্লেক্স সিস্টেমে যখন একাধিক বস্তু থাকবে এবং বস্তুগুলো যখন সুতার মাধ্যমে যুক্ত থাকবে তখন প্রত্যেকটা সুতার জন্য টানের মান কিন্তু একই হবে না, ভিন্ন ভিন্ন সুতার জন্য টানের মান কিন্তু ভিন্ন ভিন্ন রকম হবে, তাই না ভাইয়া? তো দেখো এটা একটা প্রবলেম আমরা করলাম, যেখানে আমাদের সিস্টেমে 3টা বস্তু ছিল এবং 2টা সুতো ছিল। আমরা এটা দিয়ে প্রথম এমন একটা প্রবলেম করলাম যেখানে একই সাথে 2টা সুতার টানের মান আমরা বের করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো এটা ছিল আমাদের এক্সাম্পল 6। তো একই টাইপের আরও একটা প্রবলেম আমরা সলভ করতে পারি যদি তোমরা চাও। দেখো আমরা আরও একটা প্রবলেম একটু দেখে ফেলি, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে আর কি। তো চলো পরের প্রবলেমটা এরকম, এক্সাম্পল 7 সেটা হচ্ছে অনেকটা এরকম যে 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা টেবিলের উপর 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুকে সুতার সাহায্যে বাঁধা আছে। তো অবভিয়াসলি বুঝতে পারছো একটা টেবিলের উপরে 2টা বস্তু রাখা আছে, একটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু, একটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু। খুবই ভালো কথা, খুবই দারুণ কথা। এরপরে তাদের দুইজনকে আবার প্রান্তে থাকা মানে টেবিলের প্রান্তে থাকা 2টা কপি কলের সাহায্যে আরও 2টা বস্তুর সাথে কানেক্টেড করা হচ্ছে। একটা হচ্ছে 6 কেজি ভরের বস্তু আর একটা হচ্ছে 4 কেজি ভরের বস্তু। তার মানে বুঝতে পারছো এখানে টোটাল বস্তু কয়টা, টোটাল বস্তু হচ্ছে 4টা। ঠিক আছে, দিয়ে ঝুলিয়ে দিলে সিস্টেমের ত্বরণ, এবং প্রশ্ন তো বুঝতে পারছো প্রশ্ন আগের মতোই, প্রশ্ন হচ্ছে ত্বরণ কত মানে এ কত এবং সুতার টান টি কত। এখন সুতার টান এখানে একটা কিনা সেটা আমাদের একটা বিগ কোয়েশ্চেন, সেটা আমাদেরকে চিত্র এঁকে আগে দেখতে হবে। তো দেখো এই টাইপের প্রবলেম তুমি যদি চিত্র না আঁকাও তাহলে তোমার জন্য এই টাইপের প্রবলেম বুঝতে পারা এবং সলভ করতে পারাটা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। সো চিত্রটা আগে আঁকাইতে হবে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে আমরা প্রথমে যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি কী কী দেওয়া আছে। প্রথমে এখানে একটা বস্তু আছে 2 কেজি ভরে বস্তু, মনে মনে তাকে আমরা M1 চিন্তা করলাম। এখানে একটা 3 কেজি ভরে বস্তু আছে, মনে মনে তাকে আমরা M2 চিন্তা করলাম, এবং এদেরকে যথাক্রমে 6 কেজি এবং 4 কেজি ভরের 2টা বস্তুর সাথে কানেক্টেড করা হচ্ছে। মনে করো 6 কেজি ভরের বস্তুটাকে আমরা M3 চিন্তা করলাম, 4 কেজি ভরের বস্তুটাকে আমরা M4 চিন্তা করলাম, এবং তাদেরকে 2টা কপি কলের সাহায্যে টেবিলের 2 প্রান্তে থেকে ঝুলে দেওয়া হচ্ছে। তো চিত্রটা গেলে কেমন দাঁড়াবে সেটা একটু দেখার চেষ্টা করি। চিত্রটা আমরা এখানে আগেই এঁকে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চিত্র। তো তুমি বলতে পারো ভাই এখানে কোনটা কি হচ্ছে, ভাইয়া বোঝা তো খুব কঠিন। চলো দেখো দেখো এখানে একটা বস্তুকে এই সাইডে কানেক্টেড করা, এই বস্তুকে এই সাইডে কানেক্টেড করা, 2টা বস্তু ঝুলছে, 2টা বস্তু টেবিলের উপরে। তো মনে করো যে এখানে যে প্রথম বস্তুটা দেখতে পাচ্ছি, এই যে এখানে টেবিলের উপরে ডান পাশে যে বস্তুটা, তাকে আমরা M1 নাম দিচ্ছি, এবং অবভিয়াসলি M1 ইকুয়াল টু আমরা কত ধরেছি, এখানে M1 ইকুয়াল টু আমরা ধরছি 2 কেজি ভরে বস্তু। ওকে, আচ্ছা, আর এই যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা M2 ধরছি, এবং আমরা চিন্তা করছি M2 যেটা সেটা হচ্ছে 3 কেজি ভরে বস্তু। খুবই ভালো কথা। এরপরে বলছে যথাক্রমে, তাই না, যথাক্রমে দিয়ে প্রথমে হচ্ছে 6 কেজি, তাহলে 2 কেজির সঙ্গে 6 কেজি ভরে বস্তু কানেক্টেড, তাহলে 6 কেজি ভরে বস্তু মানে এইটাকে ধরলাম আমরা M3, M1 এর সাথে M3 কানেক্টেড, এবং M3 যেটা প্রশ্ন অনুসারে সেটা হচ্ছে 6 কেজি, আর M2 এর সাথে যে বস্তুটা কানেক্টেড সেটা হচ্ছে M4। সো M4 বলতে এটা কোনটা বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের M4 বস্তু, এটা হচ্ছে আমাদের M4 বস্তু যেটা, এবং M4 কত, M4 ইকুয়াল টু 4 কেজি। খুবই ভালো কথা।
এবার বলছে এবার যদি ঝুলিয়ে দিই তাহলে ত্বরণের মান এবং সুতার টান বের করতে হবে। সো বুঝতে পারছো টোটাল সিস্টেমটা একটাই সিস্টেম, জাস্ট 4টা বস্তু আছে এবং ভিন্ন ভিন্ন সুতা দিয়ে কানেক্টেড, বাট ত্বরণ তো একটাই হবে। সো আমরা এবার কীভাবে চিন্তা করতে পারি সেটা আমাদেরকে একটু সামনের দিকে দেখতে হবে। কীভাবে চিন্তা করতে পারি দেখো, সবার প্রথমে এই যে M3 যে বস্তুটা তার ওজনটা নিচের দিকে কাজ করবে M3G। তো যদি নিচের দিকে কাজ করে তাহলে এই বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে। যখন এই বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে তখন M1 বস্তুটা তখন তাকে উপরের দিকে একটা টান দিবে। এবং আমরা বলেছি ভিন্ন ভিন্ন সুতায় টানের মান ভিন্ন ভিন্ন। সো অবভিয়াসলি দেখো এখানে সুতা কয়টা আছে, একটা হচ্ছে M1 আর M3 এর মধ্যে কানেক্টেড একটা সুতা আছে, M1 এবং M2 এর মধ্যে কানেক্টেড একটা সুতা আছে, আর M2 আর M4 এর সাথে কানেক্টেড একটা সুতা আছে। তাহলে এবার সুতা কয়টা? 3টা। তাহলে সমীকরণ কয়টা পাওয়া যাবে, মানে টান কয়টা পাওয়া যাবে? 3টা। আর বস্তু যেহেতু 4টা তাহলে 4টা ফ্রি বডি, তাহলে 4টা সমীকরণ পাওয়া যাবে, 3টা সুতার টান পাওয়া যাবে, একটা ত্বরণ পাওয়া যাবে। সো এইটাই আমাদেরকে এখন বের করতে হবে। সো দেখো এখানে যে টানটা সেই টানের নাম দিচ্ছি আমি T1। সো এই T1 টানটা উপর দিকে কাজ করবে কার জন্য? প্রথম বস্তু দ্বিতীয় বস্তু 3 নম্বর বস্তুর উপরে, মানে M1 বস্তুটা M3-র উপরে যে টানটা দিবে। আবার M3 বস্তুটাও কিন্তু কি করবে? M1 বস্তুর উপরে সমান এবং বিপরীত একটা টান সামনের দিকে প্রয়োগ করবে। যদি এই বস্তু দ্বারা এই বস্তুটা কনভিন্সড হয়ে যায়, মানে M1 বস্তুটা যদি কনভিন্সড হয়ে যায় তাহলে সে সামনে আগানোর ট্রাই করবে। যখনই M1 বস্তুটা কনভিন্সড হয়ে সামনে আগানোর ট্রাই করবে তখন তার পিছনে থাকা দ্বিতীয় বস্তু যেটা M2 সেটা কিন্তু তাকে পিছনের দিকে একটা টান প্রয়োগ করবে, দিয়ে কি বলবে যে বন্ধু তুমি যেও না। তাহলে এখানে বলবে T2 টানটা দিবে M2 বস্তুটা M1 এর উপরে। M1 বস্তু তখন আবার M2-কে বলবে যে বন্ধু তুমি সামনে আসো। অর্থাৎ এখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া টান কাজ করবে। ফাইন, ভেরি গুড। এইবার যদি M2 বস্তুটা কনভিন্সড হয়ে যায় এবং সে যদি সামনে আগানোর ট্রাই করে, M2 বস্তু কনভিন্সড হয়ে গেছে এবং সে সামনে আগানোর ট্রাই করতেছে, যদি সামনে আগানোর ট্রাই করে তাহলে তার উপরে কি করবে ভাইয়া বলো? একই নিয়ম অনুসারে M4 যে বস্তুটা সে একটা টান দিবে T3। আবার এই বস্তুটার উপরে M2 বস্তুটা তাকে কনভিন্স করার চেষ্টা করবে যে বন্ধু তুমিও আসো। সো এইখানে একটা টান কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 4টা বস্তু আছে, M3, M1, M2, M4। তো M1 আর M3-র মধ্যে কানেক্টেড সুতায় টান কাজ করছে T1, M1 এবং M2 এর মধ্যে কাজ করছে T2, M2 এবং M4 এর মধ্যে কাজ করছে T3 টান। তাহলে 3টা টান আমরা পেয়ে গেছি না? এখন আমাদেরকে আস্তে আস্তে চিন্তা করতে হবে। আর এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই তলের উপরে যে টেবিলের উপরে বস্তু দুটো রাখা আছে সেখানে ঘর্ষণ বল আছে এবং সেই ঘর্ষণ বলের গুণাঙ্কের মান কত? 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটা তলের উপরে এই বস্তু রেখে কাজ করছে। এখন আমাদের দ্য বিগ কোয়েশ্চেন, মানে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কে মানে কোন দিকে যাবে, মানে এটা নিচে যাবে এটা উপরে উঠবে, এই পুরো সিস্টেমটা কি ডানে যাবে নাকি পুরো সিস্টেমটা বামে যাবে, পুরো সিস্টেম ডানে যাবে নাকি বামে যাবে, এটা প্রেডিক্ট শুরুতে করাটা একটু কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে গিভেন যে ভ্যালু দেওয়া আছে আমাদের প্রশ্নে সেই গিভেন ভ্যালুর উপরে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব, গিভেন ভ্যালুর উপরে আমরা জিনিসটা নিয়ে চিন্তা করার চেষ্টা করব। দেখো সবার প্রথমে আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারি, এমন যে বস্তুটা আছে তার ওজন কোথায় কাজ করবে? তার ওজন নিচের দিকে কাজ করবে, ফলে সে কিন্তু একটা প্রতিক্রিয়া বল পাবে R1। ওকে, আবার ঠিক একইভাবে M2 বস্তুর ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করবে, ফলে সে তল থেকে বা এই টেবিল থেকে একটা প্রতিক্রিয়া বল পাবে যা হচ্ছে R2। এবং তুমি জানো এখানে R1 এখানে M1G-কে নিউট্রালাইজ করে দিবে, আবার এখানে R2 সেটা M2G-কে নিউট্রালাইজ করে দিবে। তার মানে আমি বলতে পারি টেবিলের উপরে থাকা এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু কিন্তু নিজের থেকে তার মধ্য থেকে কোনো বলের আর সৃষ্টি হবে না। কেন সৃষ্টি হবে না? কারণ এখানে তো দুইটা বল মানে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। সো তার ওজন, প্রথম বস্তুর ওজন কোনোভাবেই গতিকে হেল্প করবে না। একভাবে করবে, মানে সেটা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কোনো হেল্প করছে না। এখানে M2 বস্তুর যে ওজনটা সেটাও কিন্তু প্রত্যক্ষভাবে কোনোভাবে গতিকে হেল্প করছে না। তাহলে কে হেল্প করছে? এই বস্তুর ওজনটা মানে M3G, আর এই যে M4 যেটা চতুর্থ বস্তুর ওজন যেটা M4G, সেই দুইটা বল কিন্তু পরস্পরকে হেল্প করে। মানে এই দুইটা বল যদি দেখো M3G যদি বড় হয় তাহলে দেয়ার ইজ এ হাই চান্স যে পুরো সিস্টেমটা ডানে যাচ্ছে, যদি M4G বড় হয় তাহলে দেয়ার ইজ এ হাই চান্স যে পুরো জিনিসটা বামে যাচ্ছে। এখন পুরো জিনিসটা ডানে যাবে নাকি পুরো জিনিসটা বামে যাবে সেটা ডিপেন্ড করছে এই দুইটা বস্তুর ভিতরে কার ওজন বেশি। আর ওজনের ক্ষেত্রে কি হয়, ভরের সঙ্গে আমরা জি গুণ করে দিই, জি তো 9.8 এর সবসময় ফিক্সড। তার মানে এই দুইটা সিস্টেমের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের ভরের মান বেশি আসবে সেটাই কিন্তু আমরা চিন্তা করতে পারি সেদিকে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে দেখো তো একটু দেখার চেষ্টা করি, M1 M2 এই দুইটা বাদ, সো M3 আর M4 এর ভিতরে কার ভর বেশি? এটা 6 কেজি, এটা 4 কেজি। ভরটা কার বেশি?
M3 বেশি না? তাহলে যেহেতু ভর M3 বেশি তাহলে ওজনও M3 বেশি, তাহলে M3-র ওজন যদি বেশি হয় তাহলে এই বস্তুটা নিচে নামবে এবং পুরা সিস্টেমটা, এই যে পুরা সিস্টেমটা, এই পুরা সিস্টেমটা এই ডানে ঘুরবে, এটা সামনে আগাবে, এটা সামনে আগাবে, এইটা এদিকে ঘুরবে এবং এই বস্তুটা আস্তে করে উপরে উঠে আসবে। এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি, তাই না ভাই? এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি যে এটা উপরে উঠে আসতেছে। এখন আমরা দেখার চেষ্টা করি তাই যদি হয় তাহলে কিভাবে আমরা জিনিসটা নিয়ে সামনে আগাইতে পারি। সো ওভারঅল দেখতে পাচ্ছ এখানে খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এবং এর সাথে আরও একটা বিষয় একটু অ্যাড করে দিই, যখনই এটা নিচে নামার ট্রাই করবে তখন এটা কিন্তু কি করবে, একটা পিছনের দিকে ঘর্ষণ বল অনুভব করবে, কারণ গতিটা সামনের দিকে, গতির বিপরীতে ঘর্ষণ পিছনের দিকে, এই বস্তুটাও গতির বিপরীতে একটা ঘর্ষণ বল অনুভব করবে। এই দুইটা বস্তু ঘর্ষণ পাবে না কারণ তারা তলের উপরে নেই, যেহেতু তলের উপরে নেই তাই, বা তলের সাথে কোনো রকম কানেকশানে নাই, এখানে কোনো টাচিং হয় নাই, এখানে কোনো টাচিং হয় নাই, সো এখানে কোনো ঘর্ষণ কাজ করবে না। বাট প্রথম বস্তুর উপরেও ঘর্ষণ কাজ করবে, এই যে M2 বস্তু যেটা তার উপরেও কিন্তু ঘর্ষণ কাজ করবে, এই টেবিলের উপর রাখা দুইটা বস্তুর উপরে ঘর্ষণ কাজ করবে এবং সেখানে ঘর্ষণ গুণাঙ্কের মানও দেওয়া আছে 0.2। এখন বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, তো চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে আমরা সহজ করে ফেলবো। কিভাবে সহজ করব? আমাদের সেই অ্যাপ্রোচের নামটাই হচ্ছে কি ভাইয়া, ফ্রি বডি অ্যানালাইসিস। সো ফ্রি বডি অ্যানালাইসিসে আমরা একটা একটা করে হিসাব করব এবং প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদাভাবে ফ্রিলি চিন্তা করে আমরা সামনের দিকে আগাবো। সো সবার আগে আমরা যেটা বলছি যে ফর ফ্রি বডি M1, ধরুন আমরা প্রথমে M3 দিয়ে শুরু করি তাহলে সহজ হবে। হ্যাঁ, M3 জন্য চিন্তা করছে, তাহলে M3 জন্য যদি চিন্তা করি তার চিত্রটা একটু আমরা দেখার চেষ্টা করছি। এটা ধরে নিচ্ছে M3, তার যে ওজন কাজ করছে নিচের দিকে সেটা হচ্ছে M3G, উপর দিকে একটা টান কাজ করবে সেটা হচ্ছে T1। এই দুইটা ছাড়া এই বস্তুর উপর আর কোনো বল কাজ করছে না এবং ফাইনালি এই বস্তুর গতিটা কোন দিকে, গতি নিচের দিকে। তাহলে বলতো এইদিকে যদি তার গতি হয়ে থাকে তাহলে গতিকে হেল্প করছে কে, ওজন গতিকে হেল্প করছে, আর বাধাগ্রস্ত করছে কে, T1 তাকে বাধাগ্রস্ত করছে। তাহলে তার জন্য যখন আমরা সমীকরণ লিখব তখন মানে পজিটিভ ফোর্স কোনটা, M3G পজিটিভ ফোর্স, নেগেটিভ ফোর্স কোনটা, T1, তাই না? তাহলে আমরা লিখব সামেশন অফ F ইকুয়াল টু, যদি M এ লিখি তাহলে এখানে M3G এটা হবে পজিটিভ ফোর্স, পিছনে থাকবে T1, তারপরে হবে M3 ইন্টু A। যেহেতু টোটাল সিস্টেমের ত্বরণটা একই হবে, এটা যে ত্বরণে কপি কলটা ঘুরবে এটা সেই ত্বরণে নিচে নামবে, এইটা সেই ত্বরণেই সামনে আগাবে, এই বস্তুটাও সেই ত্বরণের সামনে আগাবে এবং এই বস্তুটা সেই ত্বরণে উপরে উঠবে। তাহলে টোটাল সিস্টেমের ত্বরণ যেহেতু সেম তাহলে এখানে আমরা M3 এ লিখবো। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম প্রথম বস্তুর জন্য, M3 বস্তুর জন্য সমীকরণ। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। ওকে, ফাইন। এবার আমরা কি করব, এবার আমরা তারপরের বস্তু M1 এর জন্য হিসাব করব। M1 বস্তুর জন্য কিভাবে হিসাব করা যায়, ঠিক আছে? সো আমরা লিখব ফর ফ্রি বডি M1 বস্তুর জন্য কেমন হচ্ছে এটা বোঝার জন্য আমরা প্রথমে M1 এর একটা চিত্র আঁকাবো, মানে ওইটাকে পুরা চিত্র থেকে শুধু M1-কে আলাদা করে নিয়ে আমরা হিসাব করব। দেখি M1 এর উপর কি বল কাজ করছে। সবার আগে M1 এর ওজন কাজ করছে নিচের দিকে, M1G, খুবই ভালো কথা। তার উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করছে এদিকে, সেটা হচ্ছে R1। সামনের দিকে একটা টান কাজ করছে সেটা হচ্ছে T1। দেখো এই যে বস্তুর উপর সামনের দিকে একটা বল কাজ করছে সেটা হচ্ছে T1, টান। আবার পিছনের দিকেও একটা টান কাজ করছে সেটা কি, T2। তাহলে T2 টানটা দিয়ে দিব। T2 টানটা কোন দিকে কাজ করছে, পিছনের দিকে কাজ করছে। এই ছাড়া আরও একটা বল কাজ করছে, বলো তো কি? ঠিকই ধরেছ, এটা হচ্ছে এই বস্তুর ঘর্ষণ, তাকে আমরা F1 নাম দিচ্ছি। অর্থাৎ প্রথম বস্তু যখন এই টেবিলের উপর দিয়ে স্লাইড করা শুরু করবে বা সামনে আগানো শুরু করবে তখন সে তার গতির বিপরীতে, যেহেতু তার গতি কোন দিকে, যেহেতু বস্তুর গতি হচ্ছে এইদিকে হচ্ছে তার গতি কাজ করছে, তাহলে গতির বিপরীতে একটা ঘর্ষণ বল সে অনুভব করবে। তাহলে ঘর্ষণ বল যদি অনুভব করতেই পারে, সেই ক্ষেত্রে আমার সূত্রগুলো কিভাবে চিন্তা করব। দেখো সবার প্রথমে এই যে তল যেটা দেওয়া আছে, যে তলের উপরে বা যে টেবিলের উপরে বস্তুটা আছে, তলের লম্ব বরাবর কোন দুইটা বল আছে, একটা হচ্ছে R1, একটা হচ্ছে M1G। তাহলে সবার প্রথমে আমরা যেটা বের করব, R1 ইকুয়াল টু আমরা পাচ্ছি M1 ইন্টু G। তাহলে R1 যদি পেয়ে যাই তাহলে এখান থেকে ফ্রিকশনটাও পেয়ে যাবো। তাহলে প্রথম বস্তু যে ফ্রিকশন অনুভব করবে সেটা হচ্ছে মিউ ইন্টু R1, আর মিউ ইন্টু R1 মানে কি, মিউ ইন্টু R1 মানে হচ্ছে মিউ ইন্টু M1 ইন্টু G। দারুণ, তাহলে আমরা এখানে প্রতিক্রিয়া বলের মানও পেয়ে গেলাম, ফ্রিকশন বলের মানও পেয়ে গেলাম। এরপরের কাজ কি, ঠিক আছে? তাহলে তার জন্য আমরা এখন গতি সমীকরণ লিখব। সামেশন অফ F ইকুয়াল যদি M এ হয় তাহলে গতির জন্য দেখো গতি যেদিকে সেদিকে হেল্পিং ফোর্স কোনটা, T1 হচ্ছে তাহলে পজিটিভ ফোর্স বা হেল্পিং ফোর্স, T2 হচ্ছে পিছনে কাজ করছে
ফ্রিকশন পিছনে কাজ করছে, এই দুইটা তাদেরকে কি করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে আমরা কি লিখব, টি অন পজিটিভ ফোর্স মাইনাস টি টু মাইনাস ফ্রিকশন, ফ্রিকশন তো F1, সো এটা F2 না আর কি, এটা হচ্ছে F1। প্রথম বস্তুর জন্য ঘর্ষণ F1 ইকুয়াল টু হবে m1 ইন্টু a। সো এটা হচ্ছে তার সমীকরণ, বুঝতে পারছি। সো এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য যে সমীকরণটা আমি পাচ্ছি, সরি m1 বস্তুর জন্য যে সমীকরণটা পাচ্ছি সেটা, প্রথম বস্তু বলা ঠিক হবে না, m1 ভরের বস্তু যেটা, তার জন্য আমরা পেলাম, বুঝতে পারছি। মাত্র দুইটা হলো, আরও দুইটা বাকি আছে, একটা হচ্ছে m2 ভরের জন্য বস্তুর জন্য, আর একটা হচ্ছে m4 ভরের বস্তুর জন্য, ঠিক আছে। তো এখানে তো জায়গা নাই, সো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। চলো এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবার আমরা ফর ফ্রি বডি কাকে নিব, এই যে এখানে এটা আছে হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে আমাদের m2। সো m2 ভরের বস্তুর জন্য সবার প্রথমে আমরা চিন্তা করা শুরু করবো। সো লিখবো প্রথমে ফর ফ্রি বডি m2। দেখি m2 এর উপরে কি কি বল কাজ করছে সেটা তো তুমি জানোই। এখানে যে টান কাজ করছে সেটা কি টি অন, এটা কি কাজ করছে টি অন। এইখানে যে টান কাজ করছে সেটা কি টি টু, সেই টি টু টানটা আবার এখানে আছে টি টু। আর এইটার মধ্যে যে টান কাজ করছে সেটা কত টি থ্রি, এখানে কত টি থ্রি। ওকে ফাইন। তাহলে দেখি তো m2 বস্তুর জন্য চিত্রটা যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে m2 বস্তু, তার ওজন নিচের দিকে কাজ করছে m2g, তার উপর একটা প্রতিক্রিয়া বল r2 উপর দিকে কাজ করছে, অ্যান্ড সবই তুমি জানো। সো আলাদা করে আমরা হিসাবটা একটু করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের m2 বস্তু, m2 বস্তুর উপর কী কী বল কাজ করছে, সবার প্রথমে তার ওজন নিচের দিকে কাজ করছে, প্রতিক্রিয়া বল r2 উপর দিকে কাজ করছে, সামনের দিকে একটা টান কাজ করছে, সেটা হলো দেখো দেখে দেখো এটা কি টি টু, পিছনের দিকেও কিন্তু একটা টান কাজ করছে, সেটা কি টি থ্রি। এছাড়াও আরও একটা বল কাজ করছে, সেটা কি যখনই বস্তুটা সামনের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে, এর গতি কোন দিকে, গতি সামনের দিকে, তখন এর পিছনের দিকে একটা ঘর্ষণ অনুভূত হবে, যেটা কিনা F2 আমরা বলছি আর কি। তাহলে দেখো তো সবার আগে আমাদের চিন্তাটা কীভাবে আসবে, সবার আগে আমাদের কাজ হবে এই লম্ব বরাবর, তলের লম্ব বরাবর যে দুইটা বল আছে, কে কে আছে, একটা হচ্ছে R2, একটা হচ্ছে M2G, এটা সমান। তাহলে R2 ইকুয়াল টু হবে M2 ইন্টু জি, প্রথম লাইন। এরপর আমরা কি করব, তাহলে ফ্রিকশনটা বের করে নিব, F2 ইকুয়াল টু হবে মিউ ইন্টু R2, আর R2 মানেই হচ্ছে M2G। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য ঘর্ষণের মান। ওকে, এবার আমরা গতি সমীকরণ লিখব। তাহলে গতি সমীকরণে কি হবে, সামেশন অফ F ইকুয়াল টু ma হবে। তাহলে তার জন্য পজিটিভ গতি কোন দিকে, গতি সামনের দিকে, সামনের দিকে পজিটিভ ফোর্স কোনটা T2, পিছনের দিকে বাধা দিচ্ছে কে কে T3 এবং F2। তাহলে এখানে কি হবে ভাইয়া, T2 হবে মাইনাস, এখান থেকে T3 হবে মাইনাস, এখানে কি হবে F2 হবে, তারপরে বস্তুটা গতিশীল হবে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য, মানে M2 ভরের বস্তুর জন্য গতির সমীকরণ, যাকে না 3 নম্বর সমীকরণ ধরলাম আমরা। ফাইন, ওকে, এটাও আমরা পেয়ে গেলাম। এবার কার জন্য করব, এই যে T4 মানে M4 যে বস্তুটা আছে M4, তার জন্য হিসাব করব। সো আমরা আবার শুরু করব, ফর এখানে লিখছি, এখানে আশা করা যায় হবে, বাকি অংশটা আমরা হিসাব করব। ফর ফ্রি বডি M4 ফ্রি বডির জন্য হিসাব করব। দেখো M4 ফ্রি বডির হিসাবটা খুব সিম্পল, তার ওজন নিচের দিকে কাজ করবে M4 ইন্টু জি, উপর দিকে টান কাজ করবে, এছাড়া আর কিছু না আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে M4 বস্তুর জন্য ওভারঅল হিসাব। তাহলে সেটা আমরা যদি চিত্রে দেখাই, তাহলে এটা যদি আমাদের M4 বস্তু হয়, তার একটা ওজন নিচের দিকে কাজ করবে M4 ইন্টু জি, উপর দিকে একটা টান কাজ করবে, সেই টানটা হচ্ছে T3। সো এছাড়া কিছু নেই। সো তার জন্য যখন আমরা গতির সমীকরণ লিখব, তখন আমরা কি করব, সামেশন অফ F ইকুয়াল টু ma লিখব, তার একটা পজিটিভ, মানে এবার দেখো দেখো বুঝতে হবে, কিন্তু এবার একটু বোঝার জিনিস আছে। এইটার ওজন হচ্ছে M3G নিচে কাজ করছিল, এবং ওভারঅল সিস্টেমে বস্তুর গতিটা আমরা কি চিন্তা করেছি, যে এই বস্তু নিচে নামবে, এই ইয়েটা তোমার এখানে যে কপি কলটা আছে, কপি কলটা এদিকে ঘুরবে, এই বস্তু সামনে আগাবে, এই বস্তুর সামনে আগাবে, এটা উপরে উঠবে। M4 বস্তুর জন্য আমরা কি চিন্তা করেছিলাম, সেটা কোন দিকে উঠবে, উপরে উঠবে। তাহলে তার গতি এবার কোথায়, তার গতি কিন্তু উপরের দিকে ভাইয়া। কেন, কারণ এই বস্তুর ওজনটা বেশি ছিল, সো
M3 বস্তুটা কিন্তু তার ওজনের দিক থেকে জিতে গেছিল। সো M3 বস্তুটাই নিচে নামবে, পুরো সিস্টেমটা সামনে আগাবে, এবং M4 যে বস্তুটা সেটা কিন্তু উপরে উঠে আসবে। তো M4 বস্তু যদি উপরে উঠবে তাহলে তার গতি এখন কোথায়? গতি হচ্ছে উপরের দিকে। গতি যদি উপরের দিকে হয় তাহলে বলো T3 আর M4G এর মধ্যে কোনটা এখন পজিটিভ ফোর্স হিসেবে বিবেচিত হবে? অবশ্যই এই T3টা এখন পজিটিভ ফোর্স হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ গতির দিকে যে বল সেটাই হচ্ছে আমাদের পজিটিভ ফোর্স। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে M4G কিন্তু আগে আসবে না। আগে কে আসবে? আগে আসবে T3। তাহলে হবে T3 মাইনাস এখান থেকে কি হবে? M4 ইন্টু জি, এটা হবে। তারপরে হবে M4 ইন্টু এ। সো এইটা হচ্ছে আমাদের পরের অংশ, মানে এটা চতুর্থ বস্তুর জন্য সমীকরণ। সো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, অনেক কষ্টের পর আমরা 4টা বস্তুর জন্যই সমীকরণ বের করতে পারলাম। এখন আমাদের কাজটা তো মনে হয় সিম্পল, বুঝতেই পারছো। এই 4টা সমীকরণ আমরা কি করব? যোগ করে দিব। সো এরপরে কাজ হবে এখন আমরা বলতে পারি নাও 1 নম্বর সমীকরণকে, 2 নম্বর সমীকরণকে, 3 নম্বর সমীকরণকে এবং 4 নম্বর সমীকরণকে আমরা যোগ করে দিব। যোগ করে কি পাই সেটাই আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তাহলে আসো প্রথমে দেখি 1 নম্বর সমীকরণে বামে কি আছে? M3G মাইনাস T অন, এখানে সেটা আমরা বসে দিব। তাহলে এখানে পাবো M3G মাইনাস T অন। ওকে ফাইন। 2 নম্বর সমীকরণে আমরা বামে কি পাচ্ছি? T1 মাইনাস T2 মাইনাস F1, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? প্লাস T1 মাইনাস T2 মাইনাস F1। 3 নম্বর আর 4 নম্বর তো এখানে দেখতে পাচ্ছি। 3 নম্বরে পাচ্ছি প্লাস T2 মাইনাস T3 মাইনাস F2। খুবই ভালো কথা। 4 নম্বর সমীকরণের বাম পাশে কি পাচ্ছি? প্লাস T3 মাইনাস M4G ইকুয়াল টু, এবার ডান পাশে তো কি আছে তোমাদের জানাই আছে। একটা আছে M1A, তারপরটা আছে M2A, তারপরটা আছে M3A, আর তারপরটা আছে M4 ইন্টু A। সো আসো একটু দেখার চেষ্টা করি। এখানে দেখি তো সবার আগে কি ক্যান্সেল আউট হয়ে যায়। দেখো এখানে T1 হচ্ছে মাইনাস T1, এখানে কি প্লাস T1, তাহলে এই T1 কেটে গেল। এখানে মাইনাস T2, এখানে প্লাস T2, এটা আর এটা কেটে গেল। আর এখানে মাইনাস T3, এখানে প্লাস T3 দিকে গেল। দেখো এটা আসলে তোমার না খুঁজে তুমি এমনি কেটে দিতে পারো। কেন কেটে দিতে পারো ভাই? কারণ আমরা আগেও বলেছি যে এই টানগুলো হচ্ছে সুতার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া টান, এবং এইটা পরস্পরকে নিউট্রালাইজ করে দিবেই। ঠিক আছে, যেহেতু নিউট্রালাইজ করে দিবে, সো এগুলোকে তুমি আসলে কেটে দিতে পারো। তো দেখি এখান থেকে তাহলে ফাইনালি কি থাকবে? ফাইনালি যেগুলো থাকবে সেটা থাকবে হচ্ছে M3G মাইনাস F1 মানে হচ্ছে মিউ ইন্টু M1 ইন্টু জি। ওকে ফাইন। মাইনাস F2 মানে কত? একবারে ভ্যালু বসে দিচ্ছি, মিউ ইন্টু M2 ইন্টু জি মাইনাস M4 ইন্টু জি। আর এখান থেকে ত্বরণগুলো কমন নিলে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এই টোটালটা ইন্টু এ। তাহলে এইখান থেকে এখন আমরা ত্বরণের মান পেয়ে যাব। তাহলে ত্বরণের মান কীভাবে পাবো? ত্বরণের মান এই ইকুয়ালটা হবে, এই ভ্যালুগুলো এখন আমরা অ্যাকুমুলেট করব। তাহলে এখানে হবে M3G, একটু দেখো আমরা কমন নিতে পারি কিনা কোনো জায়গা থেকে। M3G আর এখানে M4G আছে, এখান থেকে আমরা একটা G কমন নিব। ঠিক আছে, তাহলে M3 থেকে এখানে M4 বাদ হবে, দিলে এখানে হবে G। ফাইন। আর এখানে একটা মাইনাস কমন নিব, মাইনাস সহ আরও কি কমন নিচ্ছি দেখো। মাইনাস কমন নিব, মিউ কমন নিব, আর জি কমন নিব। নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে M2 আর এখানে থাকবে হচ্ছে M1। তাহলে এখানে থাকবে M1 প্লাস M2। এতে একটু ছোট হইলো দেখতে, যদি তুমি কমন না নাও তাতে কিছু যায় আসে না, তোমার জাস্ট ভ্যালুটা বসালেই হচ্ছে। এখানে M1, এখানে M2 প্লাস এখানে M3 প্লাস এখানে M4। এইখান থেকে এবার আমরা ভ্যালুটা বসানোর ট্রাই করব। সো ভ্যালুটা বসাই। ভ্যালু বসালে কেমন দাঁড়াচ্ছে দেখো। M3 মানে হচ্ছে আমাদের কোনটা যেন M3 ছিল, এই যে এটা যেন M3 ছিল না, 6 কেজি ভরে বস্তু। আমরা এখানে একটু ভ্যালুগুলো আরেকবার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে M3 ছিল হচ্ছে এইটা, M4 ছিল হচ্ছে এইটা, এটা ছিল M1 আর এটা ছিল হচ্ছে M2। ওকে, সো M1 হচ্ছে 2 কেজি ভরে বস্তু, M2 হচ্ছে 3 কেজি ভরে বস্তু, M3 হচ্ছে 6 কেজি ভরে বস্তু, M4 হচ্ছে 4 কেজি ভরে বস্তু। ওকে, সো চলো আমরা এখন ভ্যালু বসাবো। তাহলে M3 মানে হচ্ছে 6 কেজি, তাহলে 6 মাইনাস 4 ইন্টু 9.8 মাইনাস মিউ মানে কত? মিউ মানে 0.2, ঘর্ষণ গুণাঙ্ক 0.2 ইন্টু 9.8 ইন্টু M1 আর M2। M1 মানে 2 কেজি, 2 প্লাস 3, এই টোটালটাকে ভাগ করে দিব কত দিয়ে? M1 মানে 2 কেজি, M2 মানে 3 কেজি, M3 মানে 6 কেজি, M4 মানে 4 কেজি।
তাহলে এই পুরা বিষয়টা থেকে আমরা এবার ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে চলো দেখি কেমন আসে, দেখার চেষ্টা করি। তাহলে এখানে 2 × 9.8, কারণ 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, মাইনাস 0.2 × 9.8 ইন্টু 3 আর 2 যোগ করলে 5ই হবে। সো এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, ডিভাইড বাই এখান থেকে কত হচ্ছে, 6 আর 4 10, 3 আর 2 5, তার মানে 15 দ্বারা আমরা এটাকে ভাগ করে দিব। দিলে দেখো কত পাচ্ছি, ছোট্ট একটা ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে 0.6533 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ত্বরণের মান তুমি পেয়ে গেছো, মজা না? তাহলে দেখো ত্বরণের মান কত আসছে, 0.6533 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি এই যে বস্তুটা সেটা 0.6533 এত মিটার পার সেকেন্ড নিচে নামবে, এই কপি কলটা এইভাবে ঘুরবে, এই বস্তুটা 0.6533 এই ত্বরণের সামনে আগাবে, এই বস্তুটা 0.6573 এত ত্বরণের সামনে আগাবে, আর এই যে বস্তুটা M4 যে বস্তুটা সেটা 0.6573 এই ত্বরণে উপরে উঠবে। তার মানে ওভারঅল পুরো সিস্টেমটা এই ত্বরণের ডান দিকে শিফট করবে, ডান দিকে চলতে থাকবে আর কি, তাই না? এটা নিচে নামবে, এটা সামনে আগাবে, এটা সামনে আগাবে, এটা উপরে উঠবে। বুঝতে পারছি? তাহলে দেখো এইখান থেকে এখন আমরা ত্বরণের মান পেয়ে গেছি। এখন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে সুতার টান নির্ণয় করা। এখন সুতার টান কীভাবে নির্ণয় করবো বলো? ত্বরণের মান তো পেয়ে গেছো, তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে 1 2 3 4 এই যে 4টা সমীকরণ তুমি পেয়েছো, এই সমীকরণের মধ্যে তুমি এখন ভ্যালুগুলো বসাবা এবং বসিয়ে তুমি এক এক করে টানের মান বের করবা আর কি। যেমন তুমি এর আগের সমীকরণ দেখো, 1 নম্বর সমীকরণ এখানে কে আছে? এখানে কে আছে ভাইয়া? এখানে T1 আছে না? তাহলে তুমি এখানে ত্বরণের মান এ এখানে বসাবা, বসালে তুমি এখান থেকে T1 এর মান বের করতে পারবা। আবার দেখো তুমি T1 এর মান এখান থেকে পেয়ে গেছো, ওই T1 এর মানটা তুমি এখান থেকে বের করার পরে তুমি এখানে বসাবা, হ্যাঁ? আর এখানে তুমি ত্বরণের মান বসাবা, তাহলে তুমি এখান থেকে আবার T2 এর মান পেয়ে যাবা। আবার দেখো তুমি যদি তারপরে সমীকরণগুলো দেখো, এই যে এখানে যদি আমি 3 নম্বর সমীকরণের দিকে তাকাই, এটার দিকে, এখানে T2 এর মান যেটা পাবা সেটা বসাবা, তুমি এখান থেকে ত্বরণের মান বসাবা, T3 এর মান পাবা। অথবা তুমি এই যে এই সমীকরণে আসবা, এখানে তুমি ত্বরণের মান বসাবা, এখানে ত্বরণের মান বসালে তুমি এখান থেকে T3 মান পাবা। তাহলে তোমার এখন কাজ যেটা হচ্ছে সেটা হলো এই ত্বরণের মানকে ইউজ করে T1 এর মান কত এটা বের করা, এটা T2 এর মান কত এটা বের করা, এবং T3 এর মান কত এটা তোমাকে খুঁজে বের করতে হবে। এইটা তোমাদেরকে আমি বাসার কাজ দিলাম, এটা তোমরা নিজেরাই করবা এবং নিজেরা করে এটার উত্তরটা কত হবে কমেন্ট সেকশনে লিখে জানাবা, ঠিক আছে? এবং এই টাইপের প্রবলেম বিলিভ মি অর নট তোমার অবশ্যই বোর্ডে আসবে এবং অ্যাডমিশন টেস্টে আসবে। সো তোমরা এই টাইপের প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করো ভাইয়া, ঠিক আছে? সো এইখান থেকে কি উত্তর আসে সেটা তোমরা বের করবা, কমেন্ট সেকশনে লিখবা, এবং কি টাইপের ভিডিও, কোন টপিকের উপর ভিডিও তোমরা দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবা। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে বা তোমাদের বন্ধুদের সাথে, বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা, ঠিক আছে? রেডিয়াসের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের ম্যাথের এবং কেমিস্ট্রির আরও কিছু ভিডিও যেগুলো আসবে সেগুলো তোমরা দেখবা, আশা করি তোমরা এগুলো দেখে উপকৃত হবো আর কি, ঠিক আছে? তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো ভালো থাকো, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।